স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জুঁইয়ের কথার মাঝেই আয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুঁইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো আয়ন। আয়নের প্রশ্ন বুঝতে না পেরে অবুঝ গলায় শুধালো জুঁই। আয়ন কি মনে করে আবারও পেছন ঘুরে তাকালো মায়ার দিকে। মায়াকে দেখা গেল আরাফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিকের ন্যায় আয়ন সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুঁইয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। আয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফারহাদের দ্বিতীয় শালী আর মাইয়ার বোন, রাইট? কৌতূহলী জুঁই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলেকে নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হলো। অবাক স্বরে প্রশ্ন করল জুঁই। আপনি মায়াকে চেনেন কিভাবে? দারুণ হাসলো আয়ন। হৃদকে দেখলো খান বাড়ির ভেতর দিক থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করলো জুঁইয়ের উদ্দেশ্যে। বলল, জানতো বিয়ান সাহেবা, আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসুন। সকাল সকাল কাজে তাড়াহুড়োয় বেরিয়ে পড়েছিলাম, তাই কিছু খাওয়া হয়নি। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই উষ্ণ কুসুম গরম করে নিয়ে আসবেন, কেমন? আমার গলার সমস্যা হয়েছে, এর জন্য গরম পানি খেতে হচ্ছে। জানতো, দ্রুত গিয়ে নিয়ে আসুন। গম গমে আদেশ করেই আয়ন হৃদের দিকে আগালো। হতবম্ব জুঁই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়নের যাওয়ার দিকে। চেনা নেই জানা নেই একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুঁইকে কাজের আদেশ করলো যেন শত যুগ ধরে চেনা মানুষটি জুঁইয়ের। অথচ জুঁই যে এই বাড়িতে নতুন মেহমান সেদিকেও খেয়াল করলো না লোকটা। এখন জুঁই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞাসা করে কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুঁই? লোকটার নামটাও তো জানে না জুঁই। খান বাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বেশ বুঝতে পারছে। কিছুক্ষণ আগের জুঁইকে বিয়াইন সাহেবা বলে সম্বোধন করা কথায় জুঁইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো জুই, দাঁড়িয়েছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান, আমার মাথায় পেন দিচ্ছে আপনার কফির জন্য। হতবাক জুঁইয়ের বিস্মিতা আকাশ ছুলো আয়নের কথায়। লোকটা জুঁইয়ের নামও জানে? সর্বনাশ! হতবুদ্ধি জুঁই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভেতর দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে আয়ন হৃদের সাথে কথায় ব্যস্ত। জুঁই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে আয়নকে দিতে। ছেলেটি কফির ট্রে হাতে নিতেই তৎক্ষণাৎ বাড়ির দিকে তাকালো জুঁই। মোটের পায়ে ভাতে চেপে দাঁড়িয়ে মায়া। উদ্দেশ্য বাগানের চারা গাছে পানি দেবে, কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের এক পাশের মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুজন মালির দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। দু হাতে বালতি আগলিয়ে টেনে কিছু পথ যেতেই কোথাও থেকে দৌড়ে এগিয়ে আসলো সেই তপু নামক দামড়া ছেলেটি। ভাবি ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনীত সহিত মায়ার হাত থেকে বালতিটা নিজের হাতে নিল। থমথমে মুখের মায়া চুপ করে গেল তপুর মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালো কেউ শুনে নিয়েছে কিনা সেটা দেখতে। মায়ার ভয় পাছে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে, তাহলে নিশ্চয়ই বিষয়টা দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুখ তার কানে যেতে পারে, সেই ভয়ও করলো মায়া। তাছাড়া এখনকার সবাই জানে মায়া এখনো বিয়ে হয়নি। এই কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত এত সম্মান দেখায় সেটাও তো মায়া জানে না। সেই জন্য মায়া কথা না বাড়িয়ে সতর্ক সহিত এদিক সেদিক তাকাতেই চোখে পড়ল কিছু দূর বসা হৃদকে। মায়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটি মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থমথমে খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো।
নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বুঝাতে চাইল মায়া এখন জাতির ভাবি, ওর পিছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতেই যে হৃদকে ছোটখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দেবে, সেটা সকালেই সত্যি হলো তপুর ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি টাকায়। এখন নিশ্চয়ই এই হৃদ খান মায়ার পেছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বুঝবে মায়া কত সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ার জীবনে এসে। এই যে মায়া এখন হৃদ খানকে নিভিয়ে নাক দেখিয়ে চলবে, সেটা তো একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এজন্য তো অন্তত মায়ার উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়ার। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ করে। মনে মনে শপথ করলো আজ থেকে সে এই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না, কারণ হৃদ খান থেকে মায়ার ক্ষমতা অনেক বেশি। মায়া কত সম্মান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বুঝাতে হবে না এই হৃদ খানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে? ভুলেও চলবে না। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুজনের। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। হৃদের সাথে ফের চোখ মিলতেই মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে। তক্ষুনি শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখলো সকালের সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে, মায়ের দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তক্ষুনি আয়ন বলল, বাহ, বিয়ান সাহিবা তো ভালোই মুখ ভাঙাতে পারে। তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আপাতত আমি তার শত্রুর পক্ষে আছি, তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়ে দে, তাহলেই তো হয়। হৃদের মুখটা তখনই গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ের দিকে। দূর পথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে করে বাগানের চারা গাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ার, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটা সবার সাথেই সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলায় এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়, নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়ে গেছিল? হয়তো আজও দুজন দুজনের পরিচয় মিলতো না যদি না হৃদের মন সায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না, বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়, হৃদ কখনো বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে, তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তাভাবনায় আরও গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারা গাছে পানি দিয়ে বসলো বড় ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে টেবিলের উপর রেখে মালা আরাফ খানের উদ্দেশ্যে জানায়, সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকলো। হৃদ ততক্ষণে আয়নের সাথে বাড়ির ভিতরের দিকে যাচ্ছিল, কিন্তু আরাফ খানের ডাকে পিছন ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাফ খানের উদ্দেশ্যে। আয়ন হৃদের পেছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটলো হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখেই ভারী নিঃশ্বাস ফেললো আরাফ খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরেও বিয়ে করতে চাচ্ছে না। এই জন্য না পেরে ছোট ভাই আফরাতকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদটা যদি বুঝতো, তাহলে আজকে নাস্তার টেবিলে চায়ের সাথে গরম গরম পিঠেও খেতে পারতাম ওর বউয়ের হাতের। কত সুবিধা হতো আমাদের, বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেললো আরাফ খান। যেন এই মুহূর্তে উনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়ারও বেশ মায়া হলো আরাফ খানের কথায়। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই, এতে মায়ার কষ্ট হয়। ততক্ষণে হৃদও মায়ের পাশের চেয়ারটা টেনে আরাফ খানের মুখোমুখি হয়ে বসলো। আরাফ খানের নাটকীয় কথা সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের
অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরাফ খান। মায়ার কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখছো নাতনি, ওর বিয়ের কথা বললে সব ফালতু হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করায়, সেটা ওর চোখে পড়ছে না। আচ্ছা তুমিই বলো তো, ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার? আরাফ খানের কথায় তক্ষুনি মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহুরি দৃষ্টিতে পরখ করে মায়া আরাফ খানকে বলল, হ্যাঁ, একটু একটু শুকনা লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতে থমথমে খেয়ে বসল হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না। তবে আরাফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই হৃদ চাপা স্বরে মায়াকে ধমকে শুধালো, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগেই আরাফ খান মায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বাস, তোমার সাথে আমার কিন্তু দারুণ জমবে। তবু তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসছি, নয়তো গিন্নি এক্ষুনি হাঙ্গামা শুরু করে দেবে। মায়া ঘাড় কাত করে আরাফ খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ওনাকে যেতে দেখে ভিতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দিবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করে শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, বুঝলেন আপনি? মায়ার তেরা কথায় রাগে দাঁত পিষল হৃদ। বলল, আর আমি তো শত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি, এর আগে 4-5টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসেছি। হৃদের কথায় মায়া সহমত প্রকাশ করে খোঁচা মেরে বলল, 4-5টা বিয়ে তো করবেনই, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনার যে রাগ, বউ টিকবে এই জীবনে আপনার? সবগুলো বউ তো এমনিই চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। তা না হলে শুধু 4-5টা বিয়ে কেন, এরপরে 10-12টা বিয়েও করতে হবে যদি না শুধরান আপনি। তারপরেও একটা বউ থাকবে না, দেখেন আপনি। মায়ার কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়ে তার কথা কোথায় থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আরো উল্টো তাকেই পাগল বানাবে এই মেয়ে। তাই হৃদ মায়ের কথায় মায়াকেই ফাঁসিয়ে বলল, যাক, অবশেষে কেউ আমার দুঃখ বুঝলো। বুঝলেন বেআইন সাহেবা, আমি সত্যি অনেক দুঃখে আছি। আমার বউ থাকছে না আমার কাছে, বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এদিকে তো ছোট ভাই বিয়ে করে নিল, অথচ আমার বউ আমাকে এখনো স্বীকারই করতে চাচ্ছে না, উল্টে আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতও চলে এসেছে, রাতে যে বউকে জড়াজড়ি করে ঘুমাবো তারও উপায় নাই কোনো। আমি না ভীষণ দুঃখে আছি, বুঝলেন বেআইন। আপনি আমার জন্য একটা সঠিক বউ খুঁজেন তো, যে বউ মেন্টালি আধ পাগল হবে, গেলুও কম থাকবে, বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার। আমি তো লম্বা মানুষ, তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতো নাটু মেয়ে। আসলে ছোট বউকে কোলে তুলে নিয়ে ঘোরার ফিলিংস আলাদা। আহা, আর এই জন্য আমার ছোট বউই লাগবে কনফার্ম। তারপর এই যে আমার গায়ের রংটা হলো ফর্সা, এই জন্য বউয়ের রং মিলিত হতে হবে হলুদ, একদম আপনার মতন। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ার থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ার নাক মুখ দেখিয়ে আবার বলল হৃদ, এই যে আপনার মতো নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভেতরের কালো তিল, একদম সব কিছু এরকম হলেই চলবে। তারপর এই যে ধরেন আমি যা বুঝাতে চাইবো বউকে, সে ঠিক তার উল্টোটা বুঝবে, একদম আপনার মতন করে। আমার এইরকম গুণেরই বউ পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এমন মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত চলে এসেছে তো, তাই বউটা খুব জরুরি। শীতের রাতে উমের একটা ব্যাপার আছে না। আচ্ছা, আমি তাহলে এখন আসি বেআইন। আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন কোথাও আছে কিনা এমন মেয়ে। ততদিন না হয় আমি আরেকটু অপেক্ষা করলাম। কথাগুলো বলে হৃদ জায়গা ছাড়ল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজ সে। হৃদ খান কি মায়াকে বউ খুঁজতে বলে গেল নাকি মায়ের পেছনে সরাসরি লাইন মারলো? কোনোভাবে কি হৃদ খান মায়াকে নিজের পাত্রী হিসাবে আঙুল তুলে দেখিয়ে গেল? কনফিউজড মায়া ঠোঁট উল্টালো। ঢাকা রাতের শহরটা চমৎকার হয়।
ভালো লাগা কাজ করে। আধার রাতের কালোয় মন ছুঁয়ে যাওয়ার মতো সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি গভীর রাতের নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন। কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। যানজটে আচ্ছন্ন থাকে পরিবেশ। এই সময় মানুষ নানা কাজে বের হয় রাস্তায়। নিত্যদিনের কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমনই এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার একটা মুহূর্তে সৃষ্টি হয়, তাও অল্প সময়ের জন্য। খানিকের জন্য হৃদের ভেতরটায় মনকে উতাল সমুদ্রের ঢেউয়ের মতো অশান্ত করলো কেউ। হৃদ সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হয়েছিল মিটিং শেষে। রোজকার মতো আসিফ সঙ্গে ছিল, তবে বডিগার্ড ছিল না। তাদের সঙ্গে ছিল আরও দুজন অফিস সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আসিফ বাকি দুজন স্টাফগুলোকে বিদায় জানালো। ততক্ষণে হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে গাড়ি চলতে শুরু করলো। হৃদ আসিফকে গাড়ির এসির পাওয়ার বাড়িয়ে বলতে গায়ের কোট খুলে পাশে ফেললো। গলার টাই খুলে কোটের উপরে রেখে গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে। শার্টের হাতের কবজি বোতামগুলো ছাড়িয়ে কুনি পর্যন্ত টেনে শার্ট ভাঁজ করার মধ্যে হঠাৎ হৃদের ফোন কল আসলো। খুব স্বাভাবিক ন্যায় আসিফ সেই ফোন হৃদের দিকে পাড়িয়ে দিতে গিয়ে বেখেয়ালি চোখ ফোনের স্ক্রিনে পড়তেই খানিকটা চমকে উঠল। কৌতূহল দমালো, তারপরও হৃদকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটেও গেল। এত ছোট কলের রিংটোনে হৃদ আসিফ দুজনেই বুঝতে পারলো এটি সম্পূর্ণ কল দিল না, বরং অর্ধ মিসড কল ছিল সেটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফ থেকে ফোন নিয়ে সেভাবেই কোটের উপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে চেয়ে হাঁসফাঁস করে হৃদকে বলল, ভাই কলটা মনে হয় জরুরি ছিল। হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন। ভীষণ ক্লান্ত সে, তাছাড়া মিসড কলের কল ব্যাক করার মতো সময় নেই। আপাতত তার একটু রেস্ট চাই। তাই শার্টের হাতা দুটো গুটিয়ে ভাঁজ করতে করতে সেভাবে গম্ভীর স্বরে বলল, আমি ক্লান্ত, এখন পরে চেক করে নেব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিসড কল আসলো একই নম্বর থেকে, পরপর আরও দুটো। এবার হৃদের বেশ বিরক্ত হলো। এমনিতে সে ক্লান্ত, তারপর আবার এত মিসড কল, অদ্ভুত। হৃদের পার্সোনাল ফোনে কল করার মতো তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। তাই হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাহিরের যেখানে কাউকে দেয়নি, সেখানে আননোন নাম্বারে তার ফোনে কল আসার প্রশ্ন ওঠে না। তাছাড়া হৃদের বাবা মা ভাই দাদা দাদি সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিসড কল নয়, তাও রাত 10:30টার পর। এই অসময়ে ভর সন্ধ্যায় হৃদকে আর যাই হোক তার পরিবারের কেউ অন্তত কল করবে না, এই বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে, যেটাকে কল নয় সোজা মিসড কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতন? হৃদ ভাবলো সে ফোনটা উল্টে দেখবে না মিসড কল দাতাকে। মিসড কল দাতাকে, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটা এবার যেন মিসড কল নয়, সত্যি সত্যি হৃদকে একটা সম্পূর্ণ কল করলো। হৃদ খানিকটা অভুক্ত নিয়ে ফোনটা উল্টে হাতে নিতেই খানিকটা চমকালো। সূচক চোখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদের দিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ করে হৃদ তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড গুটি গুটি অক্ষরে ভাসমান লেখা বেয়াদব বউ, যার অর্থ কলটা তাকে তার বেয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? হৃদ তো দেয়নি, তাহলে কার কাছ থেকে নিল? আর হৃদকে বা কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে সে এখনো পর্যন্ত তার বেয়াদব বউয়ের অপছন্দের লিস্টে শত্রু হয়েই পড়ে আছে। তাদের লুকোচুরি সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বউয়ের কাছে। তাহলে হঠাৎ করে হৃদকে কেন ফোন দেবে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কি কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বভাবসুলভ গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মায়া হম্বি তম্বি করে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত সাজলো মায়ার কাছে। কে ফোন করেছে তা জানতে চাইলো, কিন্তু ফোনের ওপাশের মায়া হৃদকে সালাম দিয়েই যেন চুপ মেরে গেল। তার ঘন ঘন অস্থিরতায় নিঃশ্বাস যেন হৃদের কানেও বাড়ি খাচ্ছে। ফোনের ওপাশের মায়াকে চিনতে পেয়েও সে অপরিচিত সাজলো, কারণ মায়া এখনো হৃদকে নিজের পরিচয় দেয়নি বলে সেও সেধে একবারই নিজের পরিচয় দিয়ে বলল না যে সে মায়াকে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথম দুজনের ফোন আলাপ করা, এর আগে কখনো এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকে মায়ের পারিবারিক নাম্বারগুলো সেফ ছিল, যবে থেকে হৃদ দুজনের বিয়েটা সম্পর্কে জানতে পেরেছিল তখন থেকে। কিন্তু সেটা তো আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়ার পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করলো। হ্যালো, কে বলছেন? শুনতে পারছেন আমাকে? হ্যালো? তখনই শোনা গেল মায়ের অস্থির চিত্তে এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুক করে কল কেটে দিল তক্ষুনি। কৌতূহলী হৃদ এবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইলো সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে কি দেখে ভবঘুরে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে? হৃদ কি ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজেই কল মিলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজ বাড়িতে ফিরে গেল, সেই নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে, হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিনের ব্যস্ততায় একদমই চট্টগ্রামে যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, গাড়ি ঘোড়া, হাইওয়ে ধর, চট্টগ্রাম ফিরবো। আসিফ আপত্তি করে বলতে চাইল, কিন্তু ভাই কাল তো আমাদের অফিসে। তোরে বলছি গান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়ো মায়া হৃদের কল কাটতে না কাটতেই ঠাস করে বালিশের কুশন দিয়ে মাথায় বাড়ি মারল জুই। তপ্ত মেজাজ দেখিয়ে বলল জুই, বলদির বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে উল্টো পিরিতির প্রশ্ন করলি। আপনি আবার বিয়ে করেছেন? এই তুই এই বেটার আমার বিয়ে দিয়ে কি করবি? সংসার পাতবি জামাইয়ের সঙ্গে? অসভ্য মাইয়া। জুয়ের বালিশের বাড়ি খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতার কারণে মায়া জুয়ের দীর্ঘ সময়ের শেখানো পড়ানো কথাগুলোও সব ভুলে গিয়েছিল। তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়ে অস্থিরতায় পরপর কলগুলো কেটে কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো 2-1বার মিসড কলও গিয়েছে ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহস জুগিয়ে অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে, তখন আর জুয়ের দীর্ঘ সময়ের শিখিয়ে দেওয়া কোনো কথাই আর মায়ার মাথায় থাকলো না। বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তব্ধা খেয়ে বসেছিল খানিকের জন্য, যার দরুন ফোনের ওপাশের ব্যক্তিটি বারবার হ্যালো বলার পরও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্বস্তিতে সিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়ার মনে যাচ্ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে সেই প্রশ্নটাই চট করে করে ফেলল। আর করবে নাই বা কেন? মায়ার স্বামী হয় লোকটা, মায়ের জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। যদিও মায়া এটা জানে না যে মায়াই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো মায়ার সাথে বিয়েটা আজও ওই লোকটার মনে আছে কিনা, তাও বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এত এত সব প্রশ্নের উত্তর জানার অবশ্যই মায়ার জন্য প্রয়োজন। তাছাড়া মায়া টানা 3টা মাস এত কষ্ট করে এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমন থেকে অচেনা স্বামীর নম্বর সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তার শ্বশুর বাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহী। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নম্বর জোগাড় করে দিল। তবে সুমন থেকে মায়ার স্বামীর তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করছিল শুধু মায়ার অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি, কারণ সুমন নিজেও মায়ার স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছু জানে না। তাই
মায়ের অত অনুরোধের জন্য সুমন শেষ অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায় সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ের স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটাকে তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছু বলেনি। এটা মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামী নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ার স্বামীর নামটা লুকাতে চাইছে? কি এমন থাকতে পারে মায়ার স্বামী নামক লোকটার নামের পেছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ার স্বামী, তাহলেও মায়ের কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতন পরিস্থিতি তখন ছিল না। তাই মায়া ধরে নিল মায়ার সাথে একটা দুনিয়ার খারাপ লোকেরই বিয়েটা হয়েছিল সেদিন। সেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটাকে খারাপ লোক ভেবেই গ্রহণও করে এসেছে এতদিন। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে, তাহলেও বিষয়টা মায়ের কাছে স্বাভাবিকই লাগবে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ের অচেনা স্বামী নামক লোকটা পরিচয় হাফেজ সাহেবকে লুকাতে দেখে। হাফেজ সাহেব কেন করলো এমনটা জানা নেই মায়ার, তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল, আপু, আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীদের মধ্যে কেউ একজন হবেন, বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ হবেন। আপনার স্বামীকে নিয়ে আমি আব্বাকে প্রশ্ন করাতে উনাকে দেখলাম ভীষণ নার্ভাস হচ্ছেন। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তিনি আপনার স্বামীর নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ। আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্ক বার্তায় ভয় মায়াও পেয়েছিল। তারপরও সুমন থেকে অচেনা স্বামীর নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে, কিন্তু কল দিল এই সন্ধ্যায় 7টার দিকে। মাঝে 6 ঘন্টা শুধু মায়ের নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো। জুই শুরু থেকেই মায়ের পাশে ছিল। সুমন থেকে নাম্বার নিয়ে রিতকে কল করা পর্যন্ত জুই মায়ের পাশে ছিল। মায়াকে গুছিয়ে কথা শিখিয়ে দিয়েছিল কিভাবে রিতের পরিচিতি সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে। কিন্তু অতি নার্ভাসনেসে মায়া জুয়ের শিখিয়ে পড়িয়ে দেওয়া সব কিছু গুলিয়ে ফেলল। যার দরুন হম্বি তম্বি করে শুধু জানতে চাইলো মায়ার অচেনা স্বামী মায়াকে দেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়া অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানা নেই, তবে মায়ার খুব করে জানতে ইচ্ছা করছে আদৌ মায়ার স্বামীর তার হঠাৎ বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে বিয়ে করে ফেলেছে এতদিনে। মত্ত মায়ার ধ্যান ভাঙলো ফের জুয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুই চেঁচাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব, লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি, সেটাই তো প্রশ্ন। আজব, জানতে চাইবো না কেন? মায়ের কথায় চেতে উঠল জুই। অশুভ মায়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে আমাদের নাম্বারটা দিল সেটা আদৌ তোর নিখোঁজ স্বামীর নাম্বার কিনা সেটা শিওর না হয়ে সরাসরি বিয়ের প্রশ্ন করতে কেন গেলি? সুমনের দেয়া নাম্বার যে তোর স্বামীরই হবে এই বিষয়ে তুই এত শিওর হোস কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্ন করতি। সে তোদের 2 বছর আগে হওয়া হঠাৎ বিয়ের এখনো মনে রেখেছে কিনা, তা না করে তুই এখন বলদ মার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যি মায়ের প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেস মায়া এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে। অত গভীরে ভেবে দেখেনি সে, কিন্তু জুয়ের কথাও ফেলার নয়। কলদাতা আসলে মায়ার নিখোঁজ স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে দিল মায়া। অপরাধীর ন্যায় ঋণ গলায় বলল মায়া, অত কিছু মাথায় আসেনি, কেমন কেমন করে যেন মুখ ফসকে প্রশ্নটা করে ফেলেছি আমি লোকটাকে। মায়ার কথায় মনে ধরল না জুইয়ের। এত বোঝানোর পরেও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারল না সে। তাছাড়া জুই বেশ লক্ষ্য করেছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললেও সেটা পছন্দ করে না মায়া, উল্টো কেমন গুম মেরে বসে থাকে। এই যে জুই এখনো মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ার মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুইয়ের কথা সে এক কান দিয়ে শুনছে তো অন্য কান দিয়ে বের করে দিচ্ছে এমন। স্বামী সম্পর্কে কিছু না জেনে মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারে জুই। আর সেখানেই জুইয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক মায়ার নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয়, ওদের গোটা পরিবারের ভুক্তভোগী হবে। বারন্তর আগে জুই মায়ার সাথে আর তর্ক করতে মন চাইল না।
জুই রাগে ফুসফুস করতে করতে হন হনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতেই মায়া ঠোঁট উল্টালো। জুইয়ের গমন পথের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজল। তখন জুইয়ের হাতে হঠাৎ বালিশের বাড়ি খেয়ে ফোনটা কোথাও হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল, আর নেওয়া হয়নি। এখন জুই চলে যেতেই মায়া পুনরায় ফোনটা খোঁজ করতে তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটোনের শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলতেই দেখলো মায়ার তখনকার করা নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়ো করে মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।